ম্যাথুয়ানলের এই যে কবিতাটা স্কলার জিপসি, এইটা কবি যে বই থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন সেটার নাম হচ্ছে দ্য ভ্যানিটি অফ ডগমাটাইজিং। গ্লানভিল নামে একজন লেখক ছিলেন, তার লেখা একটা বই গ্লানভিল, বইটার নাম কি? দ্য ভ্যানিটি অফ ডগমাটাইজিং। সেখানে মানে সেই গল্পে একটা ক্যারেক্টার ছিল যাকে হচ্ছে স্কলার জিপসি বলা হয়েছে। তো এই স্কলার জিপসির কথা একটু বলি। উনি অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন। কালকের কবিতাটায় কিন্তু এই স্কলার জিপসির নামটা উল্লেখ ছিল, যে বন্ধু বলে তাকে হচ্ছে সম্বোধন করা হয়েছিল। তো স্কলার জিপসি হচ্ছে ওই অক্সফোর্ডে লেখাপড়া করতেন, কিন্তু সে অনেক গরিব ছিলেন। লেখাপড়া চালানোর মতো যে আর্থিক অবস্থা দরকার, টাকা পয়সা দরকার, এটা তার ছিল না, এবং কেউ তাকে কোনো হেল্পও করে নাই। তারপরে সে একটা সময় কী করলো, যারা হচ্ছে জিপসি, ওই জিপসিদের দলে সে যোগ দিল। এখন জিপসি বলতে কী বোঝায়? যাযাবর, যারা কোনো একটা স্থানে থাকে না, বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়ায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তারা ঘর বানিয়ে অস্থায়ীভাবে তারা থাকে। যেমন এর একটা উদাহরণ হচ্ছে আমাদের দেশে আমরা বেদেদের দেখি না, তোমরা দেখেছো? বেদের দল, যে ওরা এক একটা স্থানে কয়েকদিন করে থাকে তাঁবু টাঙিয়ে, এভাবে সারা দেশে হচ্ছে ঘুরে বেড়ায়। তো এবং এরা কি করে, বেদেরা হচ্ছে কি মানুষদের, ওরা যে কিছু ব্যবসা করে, যে তোমরা দেখবে গ্রামে বা শহরেও দেখা যায়। হ্যাঁ, মানুষদেরকে কিভাবে হিপনোটাইজ করে, হ্যাঁ, এবং কিভাবে হচ্ছে ওরা ওদের যে বিজনেসগুলো পরিচালনা করে। তো কবি মানে এই যে স্কলার জিপসি, ওই স্কলার কী করলেন, এই জিপসিদের দলে যোগ দিলেন, এবং সে মূলত জিপসিরা আসলে কীভাবে জীবনযাপন করে, ওদের জীবনের, ওরা কিন্তু কোনো মানে পেশায় জড়িত না, যে চাকরি বাকরি করে সেরকম না, ওরা কিন্তু এভাবেই খায়, ওদের জীবিকা অর্জন করে। তো কবি হচ্ছে এখানে ওদের জীবনের রহস্যটা সে জানতে চাইলেন, মানে এই যে স্কলার, সে ভাবলেন যে জিপসিরা আসলে কীভাবে জীবন ধারণ করে, তাদের জীবনের মানে আর্টটা কী, বা তারা কীভাবে মানুষকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে। মানে যারা জিপসি তারা মানুষকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, মানুষের মনের কথা বুঝতে পারে। হ্যাঁ, তো কবি মানে এই যে স্কলার, উনিও চাচ্ছিলেন যে সে যেটা মানুষকে ভালো করে বুঝতে পারে সেই জ্ঞান সে অর্জন করতে চান। এই জন্য সে জিপসিদের দলে যোগদান করেছিলেন। তো সেই ক্যারেক্টারটাকে নিয়ে মূলত এইখানে ম্যাথুয়ানল এই কবিতাটা লিখেছেন। এখন আমরা যদি এখানে লাইন বাই লাইন দেখি, প্রথম লাইনে বলা হয়েছে যে গো ফর দে কল ইউ শেপার্ড ফ্রম দ্য হিল। দেখো প্রথম লাইনে কিন্তু একজন শেপার্ডকে কবি বলছেন যে তুমি যাও, গো দিয়েই কিন্তু শুরু হয়েছে, কথাটা শুরু হয়েছে গো মানে যাও। কাকে বলছেন? একজন শেপার্ডকে বলছেন, যে শেপার্ডকে বলছেন তুমি যাও। কোথায় যাও? তোমাকে কেউ ডাকছে। কোথা থেকে ডাকছে? হিল থেকে, মানে পাহাড় থেকে তোমাকে ডাকছে। যে ফর দে কল ইউ, কারণ তারা তোমাকে ডাকছে। এখন এই দে কারা ডাকছে? এই শেপার্ডকে কারা ডাকছে? হ্যাঁ, এখানে আমরা এই কথাটা, এটা কিন্তু এক্সপ্লানেশন, পরের লাইন ইজ এক্সপ্লানেশন লাইনটার। দ্য স্পিকার অ্যাড্রেসেস এ শেপার্ড আর্জিং হিম, তাকে হচ্ছে আর্জ করছে টু রেসপন্ড টু দ্য কল, যে পাহাড় থেকে কেউ তোমাকে ডাকছে, তুমি রেসপন্ড করো, তুমি সাড়া দাও। পসিবলি ফ্রম হিজ ফ্লোক অর ফেলোশিপ, হয়তো বা ওই পাহাড়ে তার এই শেপার্ডের যারা হচ্ছে ফেলো শেপার্ড আছে তারা হয়তো বা তাকে ডাকছে। এবং এইখানে হচ্ছে আমরা একটা গ্রামের একটা সেটিং কিন্তু পেয়ে গেলাম, রুরাল সেটিং, এই জন্য এটা কিন্তু একটা প্যাস্টোরাল এলিজি। আচ্ছা, তারপরে লাইন হচ্ছে যে গো শেপার্ড অ্যান্ড আনটাই দ্য ওয়াটেলড কোটস। এইটার মানে দেখো, দ্য স্পিকার ইনস্ট্রাক্ট, মানে শেপার্ডকে সে হচ্ছে ইনস্ট্রাক্ট, নির্দেশনা দিচ্ছে, টু ওপেন দ্য ওয়াটেল কোটস। এখানে ওয়াটেল কোটস বলতে বোঝাচ্ছে যে পেন্স মেড অফ ওভেন ব্রাঞ্চেস, মানে ওই যে শিপগুলো যে খাবার, এক কথায় মানে কিছু ডালপালা গাছ টাছ যেগুলো এই যে ভেড়াটা খাবে, ওগুলো বাঁধা ছিল। তো বলছেন যে এটাকে কী করো, এটাকে আনটাই করো। আনটাই বলতে বোঝে খুলে দাও, ওপেন করে দাও। এমফাসাইজিং দ্য শেপার্ডস ডিউটি টু হিজ ফ্লোক। ফ্লোক বলতে এই যে ভেড়ার যে পাল, অনেকগুলো ভেড়া, সেটা একসাথে হচ্ছে ফ্লোক বলা হচ্ছে। তো কবি হচ্ছে এটা বলছে যাতে হচ্ছে ভেড়াগুলোটা খেতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, পরেই বলা হয়েছে যে নো লঙ্গার লিভ দাই উইস্টফুল ফ্লোক
আনফিট বলছেন দ্য শেপার্ডকে, সে হচ্ছে এখানে আর্টস করছেন। আর্টস মানে কি, মানে বোঝানো, হ্যাঁ, তাকে কিছু বোঝানোর, কনভিন্স করার চেষ্টা করছেন। কি বোঝাচ্ছেন? দ্য শেপার্ড ইজ আস্কড নট টু নেগলেক্ট হিজ ফ্লক, বলে তুমি তোমার যে ফ্লকগুলো, মানে তোমার যে মেষ বা ভেড়ার যে পাল, এগুলোকে তুমি কি করো না, নেগলেক্ট করো না। ডিসক্রাইবড অ্যাজ উইস্টফুল, এই উইস্টফুল বলতে বোঝাচ্ছে যে লংইং, ইয়ার্নিং বা চাওয়া, প্রত্যাশা করে। সাজেস্টিং দেয়ার ডিপেন্ডেন্স অন হিম, বলছে যে তোমার যে মেষগুলো, এগুলো তো তোমার উপরেই হচ্ছে নির্ভরশীল। সো ওরা ডাকাডাকি করছে, তুমি তাদেরকে খেতে দাও তাদের খাবারগুলো। হ্যাঁ, এটা বলছেন যে নো লঙ্গার লিভ দাই উইস্টফুল ফ্লোক। এই উইস্টফুল ফ্লোক বলতে বোঝাচ্ছে কি, ওয়েস্টফুল বলতে বলছে এই যে তোমার যে ফ্লোকগুলো, যেগুলো তোমার দিকেই তাকিয়ে আছে, তোমার দিকেই তারা প্রত্যাশা করছে। উইস্টফুল বলতে বলছে তারা তোমার কাছে কিছু একটা উইশ করছে, হ্যাঁ, ইয়ার্নিং বা হচ্ছে লংইং করছে। নর লেট দাই বাউলিং ফ্লোস র্যাক দেয়ার থ্রটস, এখানে যে বাউলিং ফ্লোস বলতে বোঝানো হয়েছে, দ্য বাউলিং ফ্লোস আর লাইকলি দ্য আদার শেপার্স, অন্য অন্য যে রাখাল ওখানে আছে বা শেপার্ড আছে তাদেরকে বোঝানো হয়েছে। যে বাউলিং ফেলো, ফেলো বলতে আমরা কি বুঝি, যে রাখাল, মানে এখানে শেপার্ড যারা। র্যাক দেয়ার থ্রোটস, অর্থাৎ এই লাইনটা আমি বলি, দ্য বাউলিং ফ্লোস আর লাইকলি দ্য শেপার্ডস অর দ্য শিপস দেমসেলভ whose loud cry strain their throat. The speaker urges action to কোয়াইট দেম, বলছে যে ওই পাহাড় থেকে ওরা ডাকাডাকি করছে। এখন ওরা বলতে ওইখানে কিন্তু অন্য অন্য শেপারদেরকেও মিন করা হয়েছে, আবার ওখানে যে মেষগুলো আছে তাদেরকেও মিন করা হয়েছে, যে ওরা এতটা ডাকাডাকি করছে, ওদের যে গলা মানে থ্রট, সেটা কি হয়ে যাবে, স্ট্রেন হয়ে যাবে, অর্থাৎ মানে বেশি চিৎকার করে ডাকলে গলা যেভাবে হচ্ছে গলায় যে একটা আঘাত পেতে পারে, সে ব্যাপারটা হচ্ছে এখানে বলা হয়েছে। পরের লাইন, নর দ্য কর্ভড হার্বেস শুট অ্যানাদার হেড, refers to preventing the graced grass from regrowing, implying the need to move the flock to fresh pasture, অর্থাৎ যে ঘাসগুলো কেটেছেন, ওই ঘাসগুলো ফ্রেশ থাকতেই, হ্যাঁ, যাতে হচ্ছে ওদেরকে খেতে দেওয়া হয়, খুবই এটা আর্জ করছেন, যাতে হচ্ছে ওই ক্রপড হার্বেস, এই যে ক্রপড বলতে কী বলছে, ক্রপড হার্বেস বলতে বোঝাচ্ছে যে ঘাসগুলো কাটা হয়েছে, মানে গ্রেসড গ্রাস, মানে যে ঘাসগুলো কাটা হয়েছে, সেগুলো যাতে কি ফ্রম রিগ্রোয়িং, মানে শুট অ্যানাদার হেড, মানে ওগুলো হচ্ছে যদি রেখে দেয় সেখান থেকে আবার কি হবে, ওখান থেকে আবার কি নতুন ঘাস হবে, তো সেটা যাতে না হওয়ার আগে, এটা হয়ে গেলে কি ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বলছেন যে এটা যাতে ফ্রেশ থাকতেই যাতে হচ্ছে খেতে দেওয়া হয়। দেখো রাখাল ছেলেদের মানে একটা ঘটনা কিন্তু আমরা এখানে দেখছি, যে রাখাল ছেলেকে কবি একটা কিছু বলছেন। আচ্ছা, বাট হোয়েন দ্য ফিল্ডস আর স্টিল, এখানে যখন বাট বললেন তখন টোনটা চেঞ্জ হয়ে গেল, দ্য টোন শিফট টু এ কোয়াইটার মোর রিফ্লেক্টিভ মোমেন্ট, সাজেস্টিং দ্য shepherd should act when the fields are calm, likely at night. আচ্ছা, বললেন যে যখন মাঠটা অনেক কি থাকবে, শান্ত থাকবে, যে ফিল্ডস আর স্টিল বলতে বলছে শান্ত, এবং শান্ত বলতে পসিবলি এখানে হচ্ছে রাতকে বোঝানো হয়েছে, তখন হচ্ছে এই শেপার্ডের কাজ করা উচিত, শুড অ্যাক্ট। আচ্ছা, তারপর বলছে যে অ্যান্ড দ্য টায়ার্ড ম্যান অ্যান্ড ডগস আর গান টু রেস্ট, ডিসক্রাইব দ্য এন্ড অফ ডেস লেবার, মানে যখন হচ্ছে সারাদিনের কাজ শেষ হয়ে যায়, হ্যাঁ, উইথ শেপার্ড অ্যান্ড দেয়ার ডগস রেস্টিং, রেনফোর্সিং দ্য পিসফুল নকচার্নাল সিটিং, নকচার্নাল হচ্ছে রাতের যে একটা অবস্থা, সেটাকে বোঝানো হয়েছে, এবং রাতটা হচ্ছে কি দিনের বেলা সারাদিনের কাজ শেষ হয়ে যায়, রাতে তারা অনেক ক্লান্ত থাকে এবং তাকে রেস্ট নেয়, সে কথা বলা হয়েছে। And only the white sheep are sometimes seen. The scene narrows to the ships, faintly visible in the dark, emphasizing solitude and quiet. আচ্ছা, ওই মেষগুলোর কথা বলা হলো যে অ্যান্ড অনলি দ্য হোয়াইট শিপ আর সামটাইমস সিন, মানে ওই যে রাতে মানে শুধু মাঝে মাঝে কি দেখা যায়, সাদা কিছু মেষ মাঝে মাঝে দেখা যায়, ক্রস and recross the strips of
মুন ব্রাঞ্চড গ্রিন। দ্য শিপ মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ। এই যে ক্রস অ্যান্ড ডিক্রস বলতে বোঝাচ্ছে যে এই শিপগুলোর কথা, যে শিপগুলো কী করছে, শিপ মুভ মানে মুভ করছে কোথায়, ব্যাক এদিকে সেদিকে, ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাক্রস দ্য প্যাচেস অফ গ্রাস ইলুমিনেটিং বাই মুনলাইট। এবং তখন হচ্ছে গিয়ে রাতে, জ্যোৎস্না রাতে, ক্রিয়েটিং এ ভিভিড শিরেন ইমেজ, এবং যেটা একটা সুন্দর একটা ইমেজ তৈরি করছে এখানে। Come, shepherd, and again begin the quest. The speaker urges the shepherd to resume a quest which metaphorically aligns with the scholar gypsies, a pursuit of elusive knowledge or purpose. আচ্ছা, এখানে কোয়েস্ট বলতে বোঝাচ্ছে কি, কোনো কিছুর অনুসন্ধান করা, ঠিক আছে, কোনো কিছুকে অনুসন্ধান করা, কোয়েস্ট, এটা মনে রাখতে হবে। কবি শেপার্ডকে বলছেন যে কাম আর অ্যাগেন বিগিন, যে তুমি তোমার যে অনুসন্ধান সেটা শুরু করো। তার হচ্ছে কি, কবি এই শেপার্ডকে এখানে তার যে অনুসন্ধান সেটাকে রিজিউম মানে পুনরায় শুরু করতে বলছেন। মূলত এই কথাটা দ্বারা কবি হচ্ছে এখানে ওই যে স্কলার জিপসি, সে তার যে হচ্ছে জ্ঞান অনুসন্ধানের ব্যাপারটাকে সেখানে বোঝাতে চাচ্ছেন। স্ট্রেঞ্জ টু, স্ট্রেঞ্জ টুতে হচ্ছে বলা হয় যে হেয়ার হোয়ার দ্য রিপার ওয়াজ অ্যাট ওয়ার্ক অফ লেট, স্পিকার situates himself in a field of recently harvested by a reaper, grounding the scene in a specific rural location. কবি নিজেকে এখানে যে স্পিকার, নিজেকে সে কোথায় এখানে দেখছেন, একটা মাঠে, যে মাঠটা হচ্ছে কি হয়েছে, রিসেন্টলি হারভেস্টেড হয়েছে, এখান থেকে ফসল তোলা হয়েছে। যারা ফসল তোলে তাদেরকে হচ্ছে রিপার বলা হয়। যে হোয়ার দ্য রিপার ওয়াজ অ্যাট ওয়ার্ক অফ লেট, মানে লেট বলতে বলছে কি রিসেন্টলি এখানে রিপার যারা তারা হচ্ছে ফসল কেটে নিয়ে গিয়েছে, এরকম একটা জায়গায় কবি এখানে ধরো দাঁড়িয়ে আছে। ইন দ্য হাই ফিল্ডস ডার্ক কর্নার হোয়ার হি লিভস describes a secluded corner of the elevated field where the reaper has left his belonging, adding to the sense of solitude. আচ্ছা, ওইখানে মাঠটার কথা বলা হয়েছে ইন দ্য হাই ফিল্ড ডার্ক কর্নার, এক কর্নার যেটা হচ্ছে কেমন ডার্ক, হোয়ার হি লিভস মানে সে ওখানে তার যে বিলঙ্গিংসগুলো, তার জিনিসপত্রগুলোকে ওইখানে সে রেখে গিয়েছেন কোনো একটা কর্নারে। ঠিক আছে, জাস্ট ইমাজিন করো যে ফসলের মাঠ, সেখানে হচ্ছে একজন রেপার তার জিনিসপত্রগুলো এক কর্নারে রেখে গিয়েছেন, কবি ধরো সেইখানে আছেন এখন। হিজ কোট, হিজ বাস্কেটস অ্যান্ড হিজ আর্থেন ক্রুজ। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে রিপার কী কী রেখে গিয়েছেন, এখানে একটা কোট, তার একটা জামা, তারপর হচ্ছে একটা বাস্কেট, এবং বাস্কেটে কি হচ্ছে ফুড অ্যান্ড টুলস, তার যে যন্ত্রপাতি বা যে খাবার, অ্যান্ড আর্থেন প্রুফস, এটা হচ্ছে মূলত ওয়াটার আর ওয়াইন এগুলো রাখার একটা জগ। ইভোকিং এ সিম্পল রাস্টিক লাইফ, এই যে এত কিছু কবি যে বলছে, এটা দিয়ে সে মূলত কী করতে চাচ্ছেন এখানে, গ্রামের একটা চিত্র, গ্রামের একটা ইমেজ ক্রিয়েট করছেন সে। যেমন প্রথমে হচ্ছে কি রাখাল ছেলেদের একটা ইমেজ আমরা পেলাম, যে রাখাল ছেলে তারা হচ্ছে যে অন্যরা আবার ডাকাডাকি করছে, এবং এখানে আবার আমরা একজন রিপারের একটা হচ্ছে ইমেজেরি কিন্তু পাচ্ছি এখন, যে সে এখানে মাঠের মধ্যে কী কী রেখে গিয়েছে। অ্যান্ড ইন দ্য সান অল মর্নিং বাইন্ডস দ্য শিপস, দ্য রিপার ওয়ার্কস ইন দ্য মর্নিং। এখন এই যে রিপার সে কখন কাজ করে, সে হচ্ছে সকালে কাজ করে, মর্নিং সান সকালে সূর্যের। টাইম হারভেস্টেড গ্রেইন ইন্টু শিপস, গ্রেইন ইন্টু শিপস মানে শিপস বলতে হচ্ছে বান্ডিল, ফসলগুলো কেটে যে বান্ডিল তৈরি করে না, বেঁধে আটি তৈরি করে, সেটা বিন্ডস দ্য শিপস, হাইলাইটিং দ্য লেবার ইন্টেন্সিভ রুরাসিটি, মানে গ্রামের মানুষজন কীভাবে কাজ করে, তাদের শ্রমের যে ব্যাপারটা সেটা এখানে বলা হয়। দেন হিয়ার অ্যাফটারনুন, তারপর দুপুরবেলা, কামস ব্যাক হি স্টোরস টু ইউজ, যখন মিড ডে মানে দুপুর, দ্য রিপার রিটার্নস টু
this spot to use his provisions, সাজেস্টিং এ ব্রেক, মানে দুপুরে সে একটা ব্রেক নেয়, সেই ব্রেকের কথা বলা হয়েছে। কামস ব্যাক হিজ স্ট্রুস টু ইউজ, এটা দিয়ে এটা বোঝানো হয়েছে যে সে এসে খাবার খায় এবং হচ্ছে কী করে একটা ব্রেক নেয় দুপুরের সময়। অ্যান্ড হেয়ার আই সিট অ্যান্ড ওয়েট, এবং এইরকম একটা জায়গায় কবি বসে আছেন। বুঝতে পেরেছ? দেখো একজন রিপার কি করে না করে, সে তার যে জিনিসপত্রগুলো রেখে গিয়েছে সেগুলো বর্ণনা দিলেন, তারপর বললেন যে এইখানে আমি এখন বসে আছি। কবি কোথায় বসে আছেন? ওই যে ফসলের যে মাঠ ওখানে। বললেন কি যে হেয়ার উইল আই সিট অ্যান্ড ওয়েট, দ্য স্পিকার ডিসাইডস টু স্টে ইন দিস স্পট, মানে এই জায়গাটায় কবি এখানে ডিসাইড করেছেন যে সেই জায়গাটায় থাকবেন, অ্যাডপ্টিং এ কন্টেম্পলেটিভ স্ট্যান্স, পসিবলি ওয়েটিং ফর দ্য স্কলার জিপসি অর ইন্সপিরেশন। সম্ভবত সেখানে কার জন্য অপেক্ষা করছেন? সে এই স্কলার জিপসির জন্য অপেক্ষা করছেন। কিন্তু কেন? এই স্কলার জিপসির সাথে কবি কেন দেখা করতে চান? কারণ স্কলার জিপসি যে জ্ঞান সে অর্জন করেছেন ওই জিপসিদের সাথে থাকতে থাকতে, হ্যাঁ, সে তো হচ্ছে এখন ওই তাদের যে আর্ট অ্যান্ড নলেজ সেটাকে গেইন করেছেন, কবি তাদের এই জিপসির কাছ থেকে সেটা জানতে চান, ইন্সপিরেশন নিতে চান। ঠিক আছে, এই জন্য কবি সম্ভবত এখানে বসে আছে। While to my ear from uplands far away, the speaker listens to sounds carried from distant hills, emphasizing the expansive open landscape. এবং কবি হচ্ছে শুনতে পাচ্ছেন, কি শুনতে পাচ্ছেন? দূর থেকে সে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। এই যে while to my ear from uplands far away, আপল্যান্ডস বলতে কী বোঝাচ্ছে? আপল্যান্ড হচ্ছে পাহাড়, আপল্যান্ড হচ্ছে কি পাহাড়, দূরের কোনো পাহাড় থেকে কবি সাউন্ড শুনতে পাচ্ছেন। দ্য ব্লিটিং অফ দ্য ফোল্ডেড ফক্স ইজ বর্ন, এবং সে যে সাউন্ড শুনতে পেলেন সেটা কি? দ্য সাউন্ড অফ শিপ, এই যে ফ্লক্স বলতে হচ্ছে কিন্তু শিপ বোঝানো হচ্ছে, ফ্লক্স শিপ, দ্য সাউন্ড অফ শিপস। এই যে ব্লিটিং বলতে কিন্তু এই যে মেষ বা হচ্ছে কি ভেড়ার ডাককে ব্লিটিং বলা হয়। দ্য সাউন্ডস অফ শিপ ফোল্ডেড, ফোল্ডেড বলতে এখানে বোঝা যাচ্ছে ইনক্লোজড, ইনক্লোজড ইন এ পেন, রিসেস দ্য স্পিকার অ্যাডিং দ্য অডিটরি ইমেজারি। কবির কাছে হচ্ছে কি এই সাউন্ডটা আসছে যে কিছু শিপ, মানে শিপ ডাকাডাকি করছে। উইথ ডিস্টান্স ক্রাইস অফ রিপার্স ইন কর্নস, দ্য শাউটস অফ রিপার্স ওয়ার্কিং ইন দ্য কর্নফিল্ড ব্লেন্ড উইথ দ্য শিপিং ব্লিটিং, ক্রিয়েটিং এ লাইভলি সামারি অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখানে দূরে থেকে কবি তো ওই ভেড়ার ডাক শুনতেই পাচ্ছেন আপল্যান্ড থেকে, পাহাড় থেকে। একই সাথে সে আবার শুনতে পাচ্ছেন ওই যে যারা হচ্ছে এই যে রিপার, যারা যারা ফসল কাটে, তারাও ডাকাডাকি করছে, তারাও ক্রাইম করছে, দূরে তারা ডাক কথা বলছে। তো দুই ধরনের ডাক যেন একই রকম, মানে মিলিয়ে গিয়েছে, ব্লেন্ডিং হয়ে গিয়েছে। all the all the like murmur of a summer's days. আচ্ছা, এখানে বলা হচ্ছে সামারাইজ দ্য সাউন্ডস অ্যাজ এ লাইভ মারমার ক্যাপচারিং দ্য ভাইব্রেন্ট হারমোনিয়াস বা যখন রুরাল লাইফ ইজ, মানে যখন গ্রীষ্মকাল, এই যে সামার্স ড্রেস বলা হয়েছে, যে তাহলে এখানে আমরা সিজনটার নাম পেলাম কি সামার, সেটা কিন্তু মনে রাখতে হবে যে তখন গ্রীষ্ম, এবং গ্রীষ্মের যে আলাদা কিছু মানে মিউজিক আছে, মানে মিউজিক বলতে যে সাউন্ড আছে সেটার কথাই সেখানে বললেন, এবং সেটাকে কি বললেন? লাইভ মারমার। গ্রীষ্মের যে হারমোনিয়াস ভাইব্রেন্ট সাউন্ড, গ্রাম্য যে এলাকাগুলোতে যেগুলো দেখা যায় যে ফসল কাটছে, এখানে যে ভেড়ার ডাক, এইগুলোর একটা বর্ণনা সে দিলেন। এই গেল হচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জা। তৃতীয় স্ট্যাঞ্জায় কবি বলছেন যে আচ্ছা, এখানে বলা হচ্ছে যে screened is this knock over the high half-ripped field. The speaker's spot is sheltered
above a partially harvested field, suggesting seclusion or vantage spot. অর্থাৎ কবি যে জায়গাটা আছেন সেই জায়গাটার কথা বলছেন, যে সেটা হচ্ছে ওই হারভেস্টেড যে ল্যান্ড সেটা থেকে কিছুটা দূরে, অ্যাবভ এ পার্শিয়ালি হারভেস্টেড ফিল্ড, এটাকে একটা সেল্টার্ড বলা হয়েছে। দ্য স্পিকার্স স্পট ইজ সেল্টার্ড, সেল্টার্ড ইজ স্ক্রিনড, screened is this knock over the high half-reaped field, and there is still sundown shepherd will I be. The speaker addresses the shepherd again. আবার হচ্ছে ওই যে শেপার্ডকে আবার এখানে আবার অ্যাড্রেস করলেন এবং বললেন যে stating he will remain in this spot until sunset, reinforcing his reflective reflective ভিজিল। অর্থাৎ কবি হচ্ছে এখানে বললেন যে সানসেট হওয়া পর্যন্ত, যে সানডাউন বলতে সানসেটকে বোঝানো হয়েছে, যে অ্যান্ড হেয়ার টিল সানডাউন পর্যন্ত হচ্ছে সে এইখানেই থাকবেন। কবি এই কথাটা কাকে বললেন? ওই যে শেপার্ডকে এই কথাটা সে বললেন, সে এখানে বসে থাকবেন। Through the thick corner of scarlet poppies dips vivid imagery of red poppies visible through the dense corn, adding color and life to the scene. এবং এখানে একটা ফুলের কথা সে বললেন, হ্যাঁ, যে থ্রো দ্য থিক কর্ন অফ স্কারলেট পপিস, পপি যে ফুলটা, হ্যাঁ, যে ফুলটার রঙটা কেমন স্কারলেট মানে টকটকে লাল, রেড পপিস, এটার একটা ইমেজেরি আমরা এখানে পাই, রেড পপিস। কবি যেখানে আছেন ওখানেই কিন্তু এই ফুলটা। And around the green roots and yellowing stalks I see. আচ্ছা, describe the corn's green root, মানে এই যে কর্নগুলো, এই কর্নগুলোর রুটটা কেমন হচ্ছে গ্রিন, অ্যান্ড রিপেনিং ইয়েলো স্টকস এমফাসাইজিং না ন্যাচারাল এগ্রিকালচারাল সেটিং। এখানে ওই যে ন্যাচারাল তারপরে এগ্রিকালচার ব্যাপারগুলো হচ্ছে বর্ণনা করা হচ্ছে। পেল পিঙ্ক কনভলভালাস ইন দ্য টেন্ড্রিল স্ক্রিপ। আচ্ছা, কনভলভালাস বলতে এখানে বোঝাচ্ছে বাইন্ড উইড এক ধরনের হচ্ছে মানে আগাছা, উইথ প্যাল পিঙ্ক ফ্লাওয়ার্স অ্যারাউন্ড দ্য কর্ন। মানে কবি এখন যেখানে বসে আছেন তার চারদিকে বর্ণনা দিচ্ছেন কী কী লতা পাতা গুল্ম আছে সেগুলো বর্ণনা দিচ্ছেন। অ্যান্ড এয়ার সুইভ লিন্ডলস ইয়েল্ড লেডেন ট্রিজ স্টেয়ার্ড বাই ব্রিজ, এবং হচ্ছে ওইখানে গাছে হচ্ছে কি গাছের কথা বলছেন, গাছটা হচ্ছে কি লিন ডেন ট্রিজ, গাছটার নাম কি লিন ডেন, এই যে লিন ডেন ইয়াল্ড। এবং এই গাছে হচ্ছে কি বাতাস যখন বইছে গাছ থেকে একটা সুঘ্রাণ, একটা সুবাস, ফ্র্যাগ্রেন্স বা সেন্ট রিলিজ হচ্ছে, হ্যাঁ, কন্ট্রিবিউটিং দ্য সেন্সরি রিচনেস অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশটাকে কীভাবে হচ্ছে সুন্দর সতেজ করে তুলছে। কবি যে জায়গাটা বসে আছেন সেই জায়গাটা কিন্তু এটা, হ্যাঁ, সেখানে একটা গাছটা হচ্ছে কি লিন্ডেন ট্রিজ, সেটা হচ্ছে কি তৈরি করছে একটা সেন্ট যেটা বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এরপরে their scents and rustle down the perfumed showers. ওই যে গাছটার কথা বললাম, গাছটার নাম কি ছিল? গাছটা হচ্ছে লিন্ডেলস। ওই লিন্ডেলসের আবার যে ফুল ফুটেছে, হ্যাঁ, ওগুলো আবার কি করছে? দ্য লিন্ডেলস ব্লুজমস ফল লাইক পারফিউমড শাওয়ার, মানে মনে হচ্ছে যে সুবাসিত বৃষ্টি পড়ছে, শাওয়ার বলতে বৃষ্টি পড়া, ক্রিয়েটিং এ জেন্টল ফ্র্যাগ্রেন্ট ইমেজ অফ ন্যাচারাল অ্যাবান্ডেন্স। ঠিক আছে, এই যে দে আর সেন্ট অ্যান্ড রাসেল ডাউন দে আর পারফিউমড শাওয়ার, গাছ থেকে মানে বাতাসের সাথে কি আসছে এখানে হচ্ছে যে মানে সুঘ্রাণটা আসছে, সেটাকে পারফিউমড শাওয়ার বলা হলো। আচ্ছা, এরপর হচ্ছে অফ ব্লুম অন দ্য বেন্ট গ্রাস হোয়ার আই লেড, দ্য স্পিকার লাইস অন দ্য বেন্ট গ্রাস। তারপর হচ্ছে ওই যে ঘাস, ওই ঘাসের উপরে কবি বসলেন, হ্যাঁ, বেন্ট অন দ্য গ্রাস কভার্ড বাই ফলিং লিন্ডেলস ব্লুমস, এবং ঘাসের উপরে আবার কি আছে? ওই যে লিন্ডেন এর
লিন্ডেনের যে ফুলগুলো, সে ফুলগুলো পড়েছে। and and bore me from the August sun with shade. The trees shade protect the speaker from the hot August sun. এবং তখন হচ্ছে সূর্য যে আলো দিচ্ছিল, তো সূর্যের যে আলো, মানে সূর্যের যে কিরণ, সেটা থেকে কবিকে প্রোটেক্ট করছিল গাছের যে ছায়া। ঠিক আছে, অ্যান্ড বোয়ার মি ফ্রম দ্য অগস্ট সান উইথ শেড। শেড মানে কি? ছায়া, গাছের ছায়া। তো কবি যে গাছের নিচে বসে আছেন, সেই ছায়াটা কবিকে প্রোটেক্ট করছে কি থেকে? এই যে আগস্টের যে সূর্যের তাপ থেকে। এভাবে তাকে একটা শেল্টার দিচ্ছে, তাকে একটা কুল, মানে একটা ঠান্ডা একটা হচ্ছে পরিবেশ তৈরি করে দিচ্ছে। অ্যান্ড দ্য আই ট্রাভেল ডাউন টু অক্সফোর্ড টাওয়ার্স। দ্য স্পিকার্স গেজ শিফট টু দ্য ডিস্ট্যান্ট টাওয়ার্স অফ অক্সফোর্ড। এবং ওখান থেকেই আবার অক্সফোর্ডটাকে দেখা যাচ্ছে। অক্সফোর্ডের যে ভবন, মানে যেটাকে টাওয়ার বলা হয়েছে, ওখানে যে টাওয়ারগুলোকে দূর থেকে দেখা যাচ্ছে। তো কবির চোখটা সেদিকে চলে গেল। কানেক্টিং দ্য রোরার সিন টু দ্য একাডেমিক ওয়ার্ড অফ দ্য স্কলার জিপসি। হ্যাঁ, স্কলার জিপসি যেখান থেকে চলে গিয়েছিলেন, সে অক্সফোর্ড থেকেই তো সে চলে গিয়েছিলেন, সেই ব্যাপারটা হচ্ছে সেখানে বললেন। আচ্ছা, এরপরে স্টেঞ্জা। অ্যান্ড নিয়ার মি অন দ্য গ্রাস লাই গ্লানভিলস বুক। এবং কবি যখন ওখানে বসে আছেন, তার কাছে কিন্তু ওই যে বইটা, যে বই থেকে মূলত সে স্কলার জিপসি গল্পটা পড়েছিলেন, সেই বইটা কবির কাছেই আছে। এবং বইটার নাম কি? গ্লানভিল। এই নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ কিন্তু এটা আসতে পারে। বইটার নাম কি? গ্লানভিলস বুক। এবং এই বইয়ের পুরো নাম হচ্ছে দ্য ভ্যানিটি অফ ডগমাটাইজিং। অ্যান্ড নিয়ার মি অন দ্য গ্রাস লাইজ। ঘাসের উপরেই পড়ে আছে কি এই বইটা, গ্লানভিলের বইটা। রেফার্স টু জোসেফ গ্লানভিল। তার পুরো নাম কিন্তু হচ্ছে জোসেফ গ্লানভিল। দ্য ভ্যানিটি অফ ডগমাটাইজিং হুইচ কন্টেন্স দ্য স্টোরি অফ দ্য স্কলার জিপসি লাইং নিয়ার দ্য স্পিকার। কাম লেট মি রিড দ্য অফ অফট রেড টেল অ্যাগেন। কবি এই বইটা কিন্তু আগেও পড়েছে, কিন্তু কবি আবারও এই বইটা পড়তে যাচ্ছেন। হ্যাঁ, কবি এটা বলছেন, স্পিকার এক্সপ্রেসেস এ ডিজায়ার টু রিড দ্য ফ্যামিলিয়ার স্টোরি। গল্পটা তার পড়ার জন্য সে কিন্তু আবার পড়তে যাচ্ছেন। তার মানে কি, এই বইটার প্রতি তার একটা পার্সোনাল ফ্যাসিনেশন আছে। তার ফ্যাসিনেশনটা কিন্তু বোঝা গেল। দ্য স্টোরি অফ দ্য অক্সফোর্ড স্কলার পোর। মানে এখানে হচ্ছে ওই গল্পটা কার? গল্পটা হচ্ছে একজন পোর স্কলারের। এই কথাটা এখানে বললেন, দ্য স্টোরি অফ দ্য অক্সফোর্ড স্কলার পোর অফ প্রেগনেন্ট পার্টস অফ কুইক ইনভেন্টেড ব্রেন। এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে যে ওই স্কলার যিনি হচ্ছে কি অক্সফোর্ডের একজন পুওর স্টুডেন্ট ছিলেন, setting up the narrative of the unconventional choice, describes the scholar as a highly intelligent and ক্রিয়েটিভ। আচ্ছা, এই যে সে হচ্ছে ওই যে স্টুডেন্টটা অক্সফোর্ডের, উনি আসলে কেমন ছিলেন? ওনাকে হচ্ছে এই যে বলা হয়েছে যে প্রেগনেন্ট পার্ট বলতে মূলত হচ্ছে তার মধ্যে যে সম্ভাবনা, সেটাকে বোঝানো হয়েছে। মিনস গ্রেট পটেনশিয়াল, তার মধ্যে যে প্রতিভা, তার মধ্যে যে অনেক সম্ভাবনা ছিল, সেইটাকে হচ্ছে এখানে মিন করা হলো। ঠিক আছে, ডিসক্রাইব দিস স্কলার্স হাইলি ইন্টেলিজেন্ট প্রেগনেন্ট পার্সন কুইক ইনভেন্টিভ ব্রেন। অর্থাৎ কুইক ইনভেন্টিভ ব্রেন বলতে কী বলছে, যে ওই স্কলার ব্রেনটা ছিল এরকম, মানে খুব তাড়াতাড়ি সে কিছু একটা ইনভেন্ট করে ফেলতে পারতো। এরকম একজন স্টুডেন্ট ছিলেন সে। who tried to knocking at preferment door, frustrated by seeking advancement। যে প্রেফারমেন্ট বলতে বোঝাচ্ছে কি? প্রেফার বলতে বোঝাচ্ছে যে এখানে অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ, এগুলো সে খুঁজছিলেন কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়েছেন। ইন অ্যাকাডেমিয়া অর সোসাইটি দি স্কলার্স গুরু ডিজিলেশন। মানে ওই স্কলার, হ্যাঁ, সে না হচ্ছে কারো কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা, মানে অ্যাডভান্সমেন্ট প্রেফারমেন্ট এগুলো কিছুই পায় নাই। এতে করে না সে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিল। এই যে হু টায়ার্ড অফ,
হ্যাঁ, টায়ার্ড অফ বলতে কি বোঝাচ্ছে, মানে সে ক্লান্ত হয়ে গিয়েছে, অবসন্ন, মানে কি সে হচ্ছে মূলত ডিসলেশন হয়ে গেছে। হ্যাঁ, মানে হতাশ হয়ে গিয়েছে যে সমাজের কাছ থেকে সে হচ্ছে কিছুই পায়নি, কোনো সাহায্য পায়নি তার বিপদের সময়ে। হ্যাঁ, অন সামার মর্ন ফরসুক, এবং কোনো এক গ্রীষ্মের সকালে সে কী করলো, ফরসুক করলো। ফরসুক বলতে বোঝায় কি, সব কিছু ত্যাগ করে চলে যাওয়া। সে অক্সফোর্ড ছেড়ে কোনো এক সামার মর্নিংয়ে সে চলে গেল। তাহলে আমরা কি এখানে সামার সিজন নিয়ে অনেকগুলো কথা পেলাম। যে on a summer morning the scholar abandoned his conventional life, তার এই কনভেনশনাল লাইফটাকে সে অ্যাবান্ডন করলেন, ছেড়ে গেলেন, মেকিং এ ডিসিসিভ ব্রেক, এবং সে একটা এদিকে ব্রেক নিলেন। হিজ ফ্রেন্ডস অ্যান্ড ওয়েন্ট টু লার্ন দ্য জিপসি লোর। আচ্ছা, হি লেফট হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে কী করলেন, তার বন্ধুদেরকে ছেড়ে গেলেন। এবং কোথায় গিয়ে যোগদান করেছিলেন, অ্যান্ড ওয়েন্ট টু লার্ন দ্য জিপসি লোর অ্যান্ড জয়েন দ্য জিপসিস অ্যান্ড স্টাডি দেয়ার মিস্টিক্যাল নলেজ। জিপসিদের নলেজকে হচ্ছে মিস্টিক্যাল নলেজ বলা হচ্ছে। জিপসিদের নলেজটা হচ্ছে কি, মিস্টিক্যাল নলেজ, মানে রহস্যপূর্ণ। চুজিং ফ্রিডম ওভার কনফর্মিটি অ্যান্ড রোড দ্য ওয়ার্ল্ড and roamed the world with that wild brotherhood, মানে এই যে স্কলার জিপসি, এই যে স্টুডেন্ট, সে তো এখন এখানে স্কলার জিপসি হয়ে গিয়েছে, যেহেতু সে জিপসিদের সাথে জয়েন করেছেন। সে এখন কি করছেন, ওই জিপসিদের সাথে সাথে সেও ট্রাভেল করছে, কারণ জিপসিরা তো ট্রাভেলই করে, এখানে ওখানে তারা ট্রাভেল করে বেড়ায়, এখানে ওখানে তারা হচ্ছে যাযাবর হয়ে বসবাস করে। হি ট্রাভেলড উইথ দ্য জিপসিজ ডিসক্রাইবড অ্যাজ এ ওয়াইল্ড ব্রাদারহুড। এই জিপসিদেরকে হচ্ছে এখানে ওয়াইল্ড ব্রাদারহুড বলা হয়েছে। ওয়াইল্ড ব্রাদারহুড মানে ওই জিপসি, মানে বেদে, আমরা যাদেরকে বেদে বলি আর কি। এমব্রেসিং দেয়ার নোম্যান্ডিক আনকনভেনশনাল লাইফস্টাইল, মানে জিপসিদের জীবনটা হচ্ছে কেমন, আনকনভেনশনাল, একটু অস্বাভাবিক। হ্যাঁ, এবং নোম্যাডিক, যাযাবর টাইপের। অ্যান্ড কেম অ্যাজ মোস্ট ম্যান ডিমড টু লিটল গুড, society judged his choice as unprofitable or futile, reflecting its bias against non-conformity. অর্থাৎ কবিও যেখানে বলছেন যে এই যে স্কলার জিপসি যে লাইফটাকে বেছে নিয়েছেন, তো সমাজ এটাকে কীভাবে জাজ করেছে, এটাকে তারা একদমই অলাভজনক, মানে এর মধ্যে ভালো কিছু নেই এমনভাবেই জাজ করলেন। সোসাইটি কীভাবে জাজ করলেন, যে এই যে মোস্ট ম্যান ডিমটা মানে হচ্ছে কনসিডার করা, বিবেচনা করা বা মূল্যায়ন করা। তাহলে সমাজের মানুষগুলো কীভাবে এটাকে মূল্যায়ন করলেন, টু লিটল গুড, মানে ওই জিপসিদের দলে যোগদান করে আসলে এই ছাত্রটা আসলে ভালো কিছু করে নাই। হ্যাঁ, এই সমাজ এরকমটাই বলাবলি করছিল। বাট কেম টু অক্সফোর্ড অ্যান্ড হিজ ফ্রেন্ডস নো মোর, এবং আমরা দেখব যে সে কখনোই ফিরে আসে না। কেম টু অক্সফোর্ড নো মোর মানে কি, সে অক্সফোর্ডে আর কখনো ফিরে আসে না, বা তার বন্ধুদের মাঝে আর কখনোই সে ফিরে আসেনি। নেভার রিটার্ন টু অক্সফোর্ড or his formal life, emphasizing his complete break from the academia. আচ্ছা, এরপর স্ট্যান্জা 5-এ বলা হচ্ছে যে but once years after in the country lanes, years later মানে অনেক বছর পার হয়ে গিয়েছে, the scholar was spotted in a rural lane, suggesting he remained in the area living as a gypsy. তাকে সচরাচর কেউই দেখে না, তো হঠাৎ করে অনেক বছর পরে তাকে একটা কান্ট্রি লেনে দেখা গিয়েছিল। হি ওয়াজ স্পটেড, তাকে দেখা গিয়েছিল কোথায়, একটা কান্ট্রি লেনে। কান্ট্রি লেনে সে আছে, তার মানে এখানে বোঝানো গেল যে সে আসলে বেঁচে আছে, মানে মানুষ অনেকদিন ধরে জানতোই না এই ছাত্রটা বেঁচে আছে নাকি মারা গিয়েছে, তো হঠাৎ করে তাকে একদিন কোথায় দেখা গেল, কান্ট্রি লেন্সে দেখা গেল। টু স্কলার্স হুম অ্যাট কলেজ আর্নস্ট হি নিউ, টু ফর্মার কলেজ অ্যাকোয়েন্টেন্স। এখানে ই আর আর্নস্ট বলতে হচ্ছে যে ফর্মার
প্রাক্তন যে ছাত্ররা তারা হচ্ছে তাকে দেখেছে। এনকাউন্টার্ড হিম মানে দুইজন স্কলারদের সাথে যে দেখা হয়েছিল, কানেক্টিং দেয়ার পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। Meet him and of his way